আচ্ছা, আপনারা যারা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং সাথে জড়িত অথবা প্রবলেম সলভ করেন বা যাই করেন, আজকের ক্লাসটা বা সবার জন্য ইম্পর্টেন্ট, বাট ওদের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টে এটা কাজে দেবে। সেটা হলো নাম্বার থিওরি। আমরা জানি যে এক একটা প্রবলেম আমরা ইজিলি এক একভাবে সলভ করতে পারি, তাই না? আমরা এক একটা প্রবলেম যে কোনোভাবে সলভ করতে পারি। সেটা হোক আমাদের কি বলি নর্মালি একটা একটা করে ক্যালকুলেশন করে, অথবা হতে পারে আমাদের কোন একটা টেকনিক অবলম্বন করে। যদি আমরা টেকনিক অবলম্বন করি, আমরা নর্মালি যখন একটা প্রবলেম সলভ করতে যাই তখন দেখবেন যে অনেক বড় স্টেপ লাগে। যেমন দেখেন, ধরেন আমি আপনাকে বললাম আচ্ছা এইটা হাতে কলমে করতে কি কম টাইম লাগবে না বেশি টাইম লাগবে? বেশি টাইম লাগবে। 1 থেকে 100 সাথে যোগ করতে হবে। আপনি ক্যালকুলেটরে করলে দেখেন কতক্ষণ লাগে। কিন্তু আমরা যখন জানছি যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো এইটা, তখন এটা আমার কতক্ষণ লাগবে? জাস্ট 10 to 20 সেকেন্ড। এই যে এটা আসলো, এটা হলো একটা নাম্বার থিওরি। এবার কি বুঝতে পারতেছেন যে নাম্বার থিওরির দরকারটা কেন? ম্যানুয়ালি আমরা অনেক কাজই করতে পারি, কিন্তু খারাপ করাবো না। একটা উদাহরণ দিই, যে ম্যানুয়ালি আমরা যে কোনো একটা ম্যাথ আমরা করতে পারি, কিন্তু ওটার জন্য আমাদের কম্পিউটারে যখন আমরা এটা প্রসেস করতে যাই, কম্পিউটারের মাধ্যমে যখন আমরা সলভ করতে যাই, দেখেন এটা যদি আপনি কম্পিউটারের মাধ্যমে করতে চান কি করবেন? লুপ ইউজ করবেন না। যদি ম্যানুয়ালি করবেন কি আই দিয়ে শুরু করবেন, আই এর মানে 1 থাকবে, লুপ শেষ হবে 100 তে। তার চেয়ে এখন দেখেন কম্পিউটারের লুপটা কয়বার ঘুরবে? 100 বার ঘুরবে না? এখন আপনি যদি লুপ ছাড়া করতে চান, জাস্ট এই সূত্রটা দিয়ে দিলেই হবে। লুপ লাগবে আর এইটাই যে আপনার কোনো একটা কম্পিউটেশনাল কস্ট কমানোর জন্য অথবা কমপ্লেক্সিটি কমানোর জন্য আপনাদের এই নাম্বার থিওরিগুলো অত্যন্ত দরকার। এবার কি বুঝছেন যে নাম্বার থিওরি আসলে কেন ইম্পর্টেন্ট? এখন আমাদের নাম্বার থিওরি অনেক রকম আছে, অনেকগুলো ম্যাথের জন্য অনেকগুলো নাম্বার থিওরি আছে। এগুলাই আমরা কিছু আজকে দেখব। ওকে ওকে, আমাদের সবার ফার্স্টে যেটা আসে সেটা কি? প্রাইম নাম্বার। যেটা আপনারা সবাই জানেন যে প্রাইম নাম্বার কি। প্রাইম নাম্বার হলো একটা নাম্বার যেটা ওই সংখ্যাটা এবং এক বাদে কোনো কিছু দ্বারা বিভাজ্য হবে না। যেমন আপনি চিন্তা করেন এখানে বোর্ডে যেটা আছে 3 দেখেন, আপনি 1 আর 3 ছাড়া কোনো কিছু দিয়ে আপনি ভাগ করে পাবেন না। ওকে, তার মানে কি এটা কি একটা প্রাইম নাম্বার? ওকে, এই জিনিসগুলো তো মাথায় আছে, তাই না? ঠিক আছে, আপনারা একটু মানে হয়ে আছে কেন? আপসেট কেন বা বুঝতেছে যে মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন যে এই কারণে। আচ্ছা, কম্পোজিট নাম্বারটা আপনারা চিনেন। দেখেন তো কইরা যে বুঝতে পারতেছেন নাকি এটা কি কম্পোজিট নাম্বারটা? একবার পড়েন, সবাই চেনে। উৎপাদকে বিশ্লেষণ করেন না আপনারা? যেমন 12 কে আপনারা কি লেখেন? 1 into 12, 2 into 6, 3 into 4। দেখেন আপনার কয়টা ফ্যাক্টর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যেগুলা ওই সংখ্যা বাদেও আরো অনেকগুলা ফ্যাক্টর থাকবে, সেগুলাই কি কম্পোজিট। এবার কি ক্লিয়ার? এখন আমি যদি আপনাদের এমসিকিউ তে একটা নাম্বার দিয়ে আপনাদের বলি যে এটা কি প্রাইম নাম্বার না প্রাইম হবে না, এটা আপনারা বলতে পারবেন? ঠিক আছে, এখন যেটা আসে কম্পোজিটের আবার কিছু টাইপ আছে। কম্পোজিট কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি ইভেন কম্পোজিট নাম্বার, একটা কি অড কম্পোজিট নাম্বার। ইভেন অড কম্পোজিট নাম্বার কি দেখেন বলছি, দা অড পজিটিভ ইন্টিজার্স or the odd numbers that are not prime numbers are called odd composite number। মানে কি দেখেন 9টাকে দেখেন, 9টা কি বলেন তো? যেই জিনিসগুলো আসলে প্রাইম না, আপনার একদম সোজাভাবে চিন্তা করেন, সেই জিনিসগুলো প্রাইম না কিন্তু বিজোড় সংখ্যা, সেগুলাই কি অড কম্পোজিট নাম্বার। যেমন আমি এখানে 9 লিখলাম, 9 1 into 9, কিন্তু এটা 3 into 3 ও হচ্ছে। তার মানে কি এটা এই দুইটা বাদেও একটা ফ্যাক্টর আছে, তার মানে কি এটা কি একটা অড কম্পোজিট নাম্বার। আচ্ছা, ইভেন কি
the even numbers that are not prime number are called even composite number. যেমন একটু আগে আমি দেখাইছি 12 এটা কি even composite number না বুঝতে পারছেন ইজি একদম ইজি এখন আসেন প্রাইম ফ্যাক্টর যে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কিভাবে কাজ করে এটা আমরা দেখি কি বলছে প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ দ্য প্রসেস অফ রাইটিং আ নাম্বার অ্যাজ দ্য product of prime numbers. Prime numbers are the numbers that have only two factors, one and the number itself. Okay. Factorization মানে কি আপনারা এটা দেখলেই বুঝবেন আচ্ছা কাজটা একটু দাঁড়ান দেখেন প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা দেখেন খেয়াল করুন আমরা কোনো একটা জিনিসকে ট্রাই করব যে এটাকে এমন ভাবে বিভাজ্য করা এমন ভাবে দেখানো যেটা আসলে ওই প্রোডাক্টটার মধ্যে একটা প্রাইম ফ্যাক্টর থাকবে যেমন দেখেন সবগুলোর ক্ষেত্রে দেখেন একটা 5 আছে দেখেন 3 আছে 3 স্কয়ার আছে 3 আছে 5 আছে 3 স্কয়ার আছে তার মানে কি একটা প্রাইম ফ্যাক্টর থাকে যেমন আপনি দেখেন একটা উৎপাদকে বিশ্লেষণ করেন না ওই জিনিসটা এখানে বলছে যে এখানে কত কততে যায় দেখেন আপনি 40 কে চিন্তা করেন 40 কে কত কত ভাবে মানে এই আপনার ভাগ করা যায় খেয়াল করেন 40 কত কততে নেবেন দেখেন 2 দিয়ে ভাগ করেন কত 20 2 দিয়ে ভাগ করেন কত 10 2 দিয়ে ভাগ করেন কত 5 তার মানে কত তিনটা 2 একটা 5 এটাকে আপনি কি লিখতে পারেন 2 কিউব ইনটু 5 এইটাই হলো প্রাইম ফ্যাক্টরাইজেশন একদম যেটাকে আপনারা বলতে উৎপাদকের বিশ্লেষণ বাট এটাকে একটা ফরম্যাটে আনতে হয় ফরম্যাটে কিভাবে আনতে হয় যে এটাকে 2 এবং তারপরে একটা এমন একটা জিনিস থাকবে যেটা হলো একটা প্রাইম নাম্বারকে ক্যারি করবে তাই না এখানে প্রাইম নাম্বার ক্যারি করতেছে না খেয়াল করছেন এরকম আর কিছু না ওকে এটাকে সিরিয়াল মধ্যে আগাইতে হবে 2 তারপরে আগাইলে বেটার আপনার জন্য আমি এখানে 5 দিয়ে শুরু করতে পারতাম হ্যাঁ আপনার কোশ্চেন आंसर 5 দিয়ে শুরু করি কত হলো 40 তাহলে কত 8 2 দিয়ে যায় কত 4 2 দিয়ে যায় 2 দেখেন একই কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে এমন আসতে পারে উল্টা পাল্টা চলে আসতে পারে তখন আপনার কি করতে হবে একটু সিরিয়ালি বলে বেটার ট্রাই করবেন সর্বনিম্ন নাম্বার দিয়ে শুরু করেন সর্বনিম্ন নাম্বার কত 2 না কারণ এক তো কোনো ফ্যাক্ট না আচ্ছা এখন যেটা আসে সেটা হলো কি যেটা আপনারা করতে করতে ছোটবেলায় অনেক মাইন্ড গেছেন সেটা হলো কি গসাগু তাই না গ্রেটেস্ট কমন ডিভিজর বা এটাকে ইংলিশে আমরা শর্ট ফর্মে কি বলি জিসিডি এইটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের তো মনে হয় এসপিএল এটা পড়ানোর কথা এসপিএল এ পড়ানোর কথা এবং আপনারা যারা আমি আবার বলি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন বা করতে চান তাদের জন্য জিসিডি এই টেকনিকগুলো খুবই ইম্পর্টেন্ট এখন আপনি জিসিডি তো নরমাল উপায়ে বের করতে পারেন তাই না ওই যে ভাগ করে 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 তারপর আবার চেক করে বাট এটা যদি আমরা কম্পিউটারে করতে চাই কম্পিউটেশনাল কস্ট কি হবে বেড়ে যাবে এই কারণে আমরা একটা টেকনিক বের করছি নাম্বার থিওরির মাধ্যমে যেটার মাধ্যমে আমরা ইজিলি কি বের করতে পারবো জিসিডি বের করতে পারবো এইটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো চলেন দেখি জিসিডি তে আপনার একটা জিসিডি কে আপনি মনে মনে একটা ফাংশন চিন্তা করবেন ওকে জিসিডি কে একটা ফাংশন চিন্তা করবেন যেটা কয়টা প্যারামিটার থাকবে দুইটা প্যারামিটার তাই না সেটার মধ্যে আমরা জিসিডি বের করব চলো শুরু করি এখানে নাম্বার দেওয়া আছে কত কত বলেন এই আপনাদের কি হইছে আজকে কি আপনারা কি হইছে বলেন তো সত্যি করে মনোযোগ তো না আপনি না আপনি কি হইছে বলেন কিছু হইছে আপনার আপনি কিছু হইছে কি এরকম মইরা আছেন কেন সব একটু পামটা ফোন কি হইছে নানা চালাতে বসে ঝাঁকিরা নিচে নাচা শুরু করতে বলি আস্তে হ্যাঁ শুরু করেন দেখেন এখানে আছে আমার কি 33 আর কত 12 সবাই আমার সাথে একটু ফলো করবেন আমাকে হেল্প করবেন দেখেন এই কথা বলেন এখানে দুইটা ফ্যাক্টর থাকবে একটা হলো কি কিউ আর একটা কি এ কিউ দ্বারা আপনি এটাকে অ্যাকচুয়ালি ভাগ করতেছেন আর এ দ্বারা কি করতেছেন আপনি ডিভাইড যে রিমাইন্ডারটা থাকতেছে ভাগশেষ সেটা রাখতেছেন আপনি চাইলে এখানে
আর এর জায়গায় অন্য কিছু বসাতে পারেন, কিউ এর জায়গায় অন্য কিছু বসাতে পারেন। দেখেন এখন আমাদের কাজটা কি, স্টেপ হবে দুই রকম। এক স্টেপ কি, আপনি কিউ এর মধ্যে কি যাবে, প্রথম নাম্বারটা ডিভাইডেড বাই কত, দ্বিতীয় নাম্বার, আর আর এর মধ্যে কি যাবে, প্রথম নাম্বারটা এটা। কিন্তু এখন কথা হলো কিভাবে করব। দেখেন সবাই আমাকে হেল্প করবেন, সবাই আপনারা সবার আগে দেখবেন যে এ আর বি এর মধ্যে কোনটা বড়। যদি এ বড় হয় এই সূত্র হবে, বি বড় হলে জাস্ট সোয়াপ করে দিবেন, মানে কি বি ভাগ এ আর বি রিমাইন্ডার এ। বুঝতে পারছেন, মানে এরকম হবে যদি বি বড় হয়, মানে বড় সংখ্যাটা আগে হইতে হবে। বুঝতে পারছেন, যদি বি বড় হয় এটা নিচের জন্য, আর যদি বি ছোট হয় তাহলে উপরের। ক্লিয়ার? ঠিক আছে, এখন দেখেন সবার আগে কি করবেন, দুইটা ভাগ করবেন, যেটা বড় সেটা দিয়ে ভাগ করবেন। কত হয় ভাগ করলে দেখেন তো, 33 কে আমরা হাতে কলমে করি, 33 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 12 দুগুণে 24, 3 12 36 হয়ে যায়, আমরা ইউজ করব। দেখেন রিমাইন্ডার থাকে 9 এবং ভাগফল থাকে কত, 2। আমরা একটা টেবিল বানাবো যেখানে আমাদের ফার্স্টে থাকবে কিউ, পরবর্তীতে বড় সংখ্যাটা, তারপরে ছোট সংখ্যাটা, তারপরে কি রিমাইন্ডার। ওকে, এখন আমরা কি করব, আমাদের যেটা অ্যানসার আসছে, আমাদের ভাগফল কত আসছে 2 বসাবো। a এর মান কত ছিল 33, b এর মান 12 আর রিমাইন্ডার কত আসছে 9। ওকে, এইটা করার পর আমরা কি করব, এই যে b টাকে a তে নিয়ে আসবো। কি করব, b টাকে a তে নিয়ে আসবো। এটা কিন্তু একটা অ্যালগরিদম, এভাবে কিন্তু কম্পিউটারে জিসিডি করা হয়। b টাকে কি করব, a তে নিয়ে আসবো, এই যে এটাই বলছে। b এর ভ্যালুটা কোথায় অ্যাসাইন করব, দেখেন b এর ভ্যালু আমরা a তে অ্যাসাইন করতেছি, এন্ড r এর ভ্যালু আমরা কোথায় অ্যাসাইন করতেছি, b তে। দেখেন এখন আমরা b এর জায়গায় কি লিখছি, 12, r এর ভ্যালুটা 9। এটা কিন্তু আপনাদের এইটা মনে রাখতে হবে। তার মানে কি ইটারেশনের টাইমে একটা স্টেপ শেষ হওয়ার পর, আপনারা যদি এটা কোডে ট্রাই করতে চান, ইটারেশনের পর একটা স্টেপ শেষ করার পর কি করবে, b এর ভ্যালু a এর মধ্যে অ্যাসাইন করবে আর r এর ভ্যালু b তে অ্যাসাইন করবে। এখন তাহলে কি আসে, 12 ইকুয়াল মানে তো অ্যাসাইন করা, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর না, আর 9 এর ভ্যালু এই b তে চলে আসে। এখন আবার কি করেন, ভাগ করেন, 12 সাথে 9 ভাগ করেন, কত হয় 1 3। তার মানে 1 বসবে এখানে, 3 বসবে এখানে। দেখেন আবারও কি করব, আমরা 9 b এর ভ্যালুকে a তে নিয়ে আসব, 9 আর এখানে আসবে 3। এখন কত হয় দেখেন তো, কত আসে 3 0। এখন দেখেন এখানে কত বসবে বলেন, 3 এখানে 0। যখন আপনার এই স্টেপটা, যখন আপনার রিমাইন্ডার 0 আসবে, তখন আপনার এই ইটারেশন বন্ধ করে দিতে হবে এবং ফাইনাল ভ্যালু ক্রস করতে হবে 3 0। কাহিনী বুঝছেন আমি কি বলছি, যখন আপনার ইটারেশনটা শেষ হয়ে যাবে তখন কি হবে, আপনারটা আপনার স্টেপ কি করে দিতে হবে, অফ করে দিতে হবে। কখন, যখন আপনার রিমাইন্ডারটা 0 আসবে। আচ্ছা সরি, দাঁড়ান টিভিতে ডাকতে হবে। আচ্ছা এখন আপনারা বলেন জিসিডি তে কখনো কি 0 জিসিডি আসছে জীবনে? তার মানে কি আপনার বুঝতে হবে অ্যানসার কোনটা হবে, এই যে এ বরাবর যেটা আছে 3। তার মানে এখন আপনি বলতে পারবেন 33 আর 12 জিসিডি কি হবে। এবার কি বুঝছেন কিভাবে বের করতে হয়, ক্লিয়ার? এটা হলো নাম্বার থিওরির একটা সিস্টেম। আপনার কাছে মনে হতে পারে কঠিন, বাট কম্পিউটারের জন্য এটা সোজা। কম্পিউটারে কম ইটারেট হচ্ছে, কিন্তু এমনি যদি ন্যাচারালি করতে চায়, ও প্রত্যেকটার প্রোডাক্ট বের করছে 1 into 3, আবার এগুলা কম্পেয়ার করছে, মেমোরিতে রাখতেছে, তারপর দেখতেছে এর মধ্যে কে মিনিমাম কে ম্যাক্সিমাম আছে, মিনিমামটা চলে যাচ্ছে, অনেকগুলো স্টেপ করা আছে। বাট এখানে দেখেন আপনার জাস্ট স্টেপ এই দুইটা মনে রাখতে হবে আর এইটা করতে হবে, এবং সে চেক করবে কখন বি এর ভ্যালু বা আর এর ভ্যালু 0 আসছে, তখনই আমার কি ব্রেক অ্যানসার কি করব, বি এরটা এটা আনবো আর একটা 0 তে আনবো, তখন অ্যানসার কি হবে, যেটা 0 না সেটা। তার মানে 0 না কি হবে, এ তে যে ভ্যালু থাকবে। ক্লিয়ার? এই জিনিসটা বুঝছেন সবাই?
ক্লিয়ার সবাই? একটু জোরে হ্যাঁ বলেন। জি স্যার। না বুঝলে এখন জোরে না বলেন। থ্যাংক ইউ। আজকে আপনাদের পড়ায় কেমন যেন আমার লাগতেছে, সব জম্বির মতো আছে। এইটা হলো লিস্ট কমন মাল্টিপ্লিকেশন, বা এটাকে আমরা লসাগু বলেছি। ওকে, এইটার জন্য আরো ইজি। এটা কিছুই না, এখানে আপনার এই সূত্রটা মনে রাখলে আপনার অ্যানসার বের হবে। এই সূত্রটা সবাই দেখেন। আগের ভ্যালুটা আপনাদের, এখন আমি যদি বলি যে 33 এবং 12 জিসিডি এন্ড এলসিএম বের করো, আপনারা এখন এটা করেন তো, কারণ আপনি জিসিডি অলরেডি বের করে ফেলছেন। এখন এলসিএমটা বের করেন, দেখেন কত আসে। এই সূত্র হবে এটা। এই জিসিডি এবি এটার ভ্যালু কত হবে বলেন তো? 3। তারপর এবি গুণ করবেন, দেখেন অ্যানসার যেটা আসবে সেটা। এই যে এই দুটার গুণফলের সাথে ভাগ করতে হবে, কারেক্ট? এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এলসিএম যারা এইটা একটা ইম্পর্টেন্ট সূত্র। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কোড ফোর্সে এ নাম্বার প্রবলেমে প্রায় জিসিডি এলসিডি এলসিএম বের করতে বলে, তখন ম্যানুয়াল উপায় না করে এই উপায়টা ইউজ করার ট্রাই করুন। দিস ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট রুল। ওকে, করেন। নাম্বার 3 এর অনেক সুন্দর একটা রুল এটা। করা শেষে একটু বললেন দেখবেন 132 আছে। হ্যাঁ, দেওয়াই তো আছে। এবার কি বুঝছেন? এখন আপনাদের পরীক্ষাতে শুধু যদি এলসিএম বের করতে বলে, তাহলে আপনাদের অবশ্যই আগে কি বের করতে হবে? ক্লিয়ার? এখন আসে কি, এটা আপনারা সবাই জানেন, এটা আপনারা কোডেও করে আসছেন, সেটা কি? ফ্যাক্টরিয়াল। কোডে করে আসছেন না আপনারা? 5 থেকে শুরু করছেন, i মাইনাস মাইনাস করছেন, অথবা i প্লাস প্লাস করে গুণ করতে করতে গেছেন। এটাও ঠিক একই রকম, যে n ফ্যাক্টরিয়ালটা অলওয়েজ কি হবে? এই সূত্রটা আপনাদের মাথায় রাখতে হবে। এই সূত্রটা কি? n ফ্যাক্টরিয়াল অলওয়েজ কি হয়? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এটা কি বুঝছেন আপনারা? এটা কেউ না বুঝলে আমি বুঝাই দেব। এটা যদি কেউ না বুঝেন আমি এখনই বুঝাই দিচ্ছি, কিন্তু আগে বলেন যে বুঝছেন না। বুঝেন নাই? ওকে, বলতেছি। ফ্যাক্টরিয়াল দেখেন, আমি একটা সংখ্যা লিখে দেব 5 ফ্যাক্টরিয়াল। এটার অ্যানসার কি হবে আমাকে বলেন তো? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু বলা ব্যাক হচ্ছে 2 ইনটু 1, আরো চলে 2 ইনটু 1। পুরো কি অবস্থা সবগুলো, বুঝছেন? এখন দেখেন, এইটা কি আমরা এইটা লিখতে পারি, এটাকে আমরা 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি না, কারণ 2 ইনটু 1। यस, আচ্ছা এটাকে কি আমরা এটা লিখতে পারি না? 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, কারণ 3 ইনটু 2 ইনটু 1 মানে তো 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এটাকে আমরা এটাও লিখতে পারি না 4 ফ্যাক্টরিয়াল, কারণ 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এখন দেখেন আমার 5 ফ্যাক্টরিয়াল এর आंसर কি আসছে? 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল। তাহলে n ফ্যাক্টরিয়াল এর आंसर কি আসছে? n ইনটু n এর চেয়ে এক কম ফ্যাক্টরিয়াল। এবার কি বুঝছেন? ওকে, উঠাই দেন। ঘন্টায় পড়া লাগতেছে। এজন্য যদি ম্যানুয়ালি করতে চান ইজিলি করতে পারবেন, সমস্যা নেই। এইটা আপনারা কোডিং এ করে আসছেন, সেটার নাম কি? ফিবোনাকি। ফিবোনাকি সিরিজ করে আসছেন না?
যদি কেউ না করে থাকেন বা কেউ যদি লজ্জা না বলেন আমি আবার শিখাবো, সমস্যা নেই। এখন শিখি কোর্সের সবে অনেকে আছে না যে ভুলে গেছে বা বলতে পারতেছে না, আমি আবার বলে দিচ্ছি। দেখেন ওকে, দেখেন এটা দ্বারা কি বোঝায়? ফিবোনাকি সিরিজটা সেই একমাত্র সিরিজ যেটা কি প্রিভিয়াস দুইটা সংখ্যার যোগফলটা এখানে পরবর্তীতে দেখেন 0 + 1 = কি 1, ওকে 1 + 1 = কি 2, 2 + 1 = কি 3 + 2 5 + 3 কোন ক্যালকুলেটর ইউজ করবেন? 5 + 3 7 হয় 30 21। এবার কি মনে করছেন ফিবোনাকি সিরিজটা কি? ওকে, এইটার সূত্রটা খুব ইজি। এটা কি যদি আপনারা বলে fn ভালোমতো বুঝেন n - 1 + n - 2, এটা দ্বারা কি বুঝাবে আমি আপনাকে এখান থেকে বলে দিচ্ছি। দেখেন fn কে ধরতে হবে যে যোগফলটা, তার মানে কি এইটা, ওকে। এখন এই n যদি এইটা হয় n - 1 কি তার আগেরটা না, তার মানে n - 1 হবে এইটা, এটা কি আমার f n - 1, আর n - 2 মানে কি আগেরটা, তার মানে কি এইটার আগেরটা কি 0। এই যে দেখেন এখন এটা হবে কি আপনার f n - 2, কি বলেন কি না না না, আচ্ছা এইটাই দেখেন। এখন যদি আমি আপনাকে বলি যে একটা ফিবোনাকি সিরিজের পঞ্চমতম পদটা কি হবে সেটা কি বের করা, আপনারা বের করতে পারবেন না? একটু চিন্তা করেন। পঞ্চমতম তার মানে n এ পঞ্চমতমটা বসবে। স্যার এটা কি তাহলে আমাদের যদি ওইভাবে পড়ে নিয়ে দেখেন এইটু চিন্তা করেন, পঞ্চম আপনি তো অলওয়েজ জানেন কি ফিবোনাকির শুরু কি হবে 0 হবে। এখন দেখেন আগে নরমালি দেখেন কি হবে, পঞ্চমতম কি হবে দেখেন 3 আসবে। এখন আপনি ওই সূত্র দিয়ে আপনি ফলাই চিন্তা করেন কি আসবে 3, তার মানে f5 = কি হবে f4 + f3, f4 কি 2 না, আর f3 কি 1 না, এই যে স্প্লিট করে দিয়ে দিলাম বা দিয়ে দিলাম, আমি জাস্ট বলবো এই ফরম্যাটে লেখ। এটা আমার কোশ্চেন করার টাইমে মাথায় আসে, এটা সত্যি কথা বলতে আমি কোশ্চেন করার আগে আমি সব চিন্তা করি। যদি সাজেশন নামে কোনো ওয়ার্ড না থাকতো আপনারা ওই আমি চিন্তাই করতাম না কি কোশ্চেন দিয়ে আমার ভাবারই দরকার ছিল। ওকে, এইটা একটা ফিবোনাকি সিরিজের উদাহরণ। এটা কি দেখেন আমি একটা কল আসছে চলো ভাই
4 দিন তো করে দিলে 400 করে ফাইল দিয়ে প্রায় 300 এর উপরে টার্গেট দেখছেন এটা কি বলে এটা আপনাদের সবার আগে মনে করতে হবে যে এইটা লেখা এটা লেখা পরে বুঝাচ্ছি কি সবই বুঝাই দেব প্যারা খাই না আগে বলতে দাও আগে কি এখন আচ্ছা লিখছেন সবাই জি স্যার ওকে এখানে কি বলছে পরে তো একবার দেখেন বুঝেন না আমি তো বুঝাবো বাট আপনারা একটু বুঝে আমি সেট অতক্ষণে বোর্ডটা বুঝছি নিজে বইলা নিজে লজ্জা পাইতেছেন না ওকে 6 এর ডিভিজর কে কে বলেন 2 আর কত 3 খেয়াল করো এখানে কি বলছে যে পারফেক্ট নাম্বার সেইটাই যেটা হলো any positive integer where the sum of its divisors minus the number itself equal the number ওকে আমি বলি কি বলছে যে এখানে আপনি একটা নাম্বার চুজ করবেন তারপর আপনি সেটা কি পজিটিভ নাম্বার চুজ করবেন এরপর সেই পজিটিভ নাম্বারের যে ডিভিজর গুলো আছে ডিভিজর তো বুঝছেন ওকে যেমন আপনি প্রত্যেকটা ডিভিজর নেবেন কত কত দ্বারা বিভাজ্য 1 তারপর 2 তারপর তো 4 না তো 6টা রাখি না রাখি আমরা ওকে খেয়াল করুন এখানে আপনি খেয়াল করেন যখন আপনি যোগ করতেছেন কত হচ্ছে দেখেন তো 6 এখন ইটসেলফ নাম্বারটাও কি 6 কত হলো 12 থেকে 6 বিয়োগ করেন অ্যানসার কত আসছে এখন কি বুঝছেন পারফেক্ট নাম্বার কি ওই নাম্বার তার ডিভিজর গুলাকে আমরা যদি যোগ করি যোগ করার পর ওই নাম্বারটা দিয়ে যদি বিয়োগ করি আমরা অ্যানসার ওই নাম্বারটাই পাবো তাহলে সেটাই কি আমাদের পারফেক্ট নাম্বার এখন আরো সোজা টেকনিক যদি বলি আপনি লাস্টের নাম্বারটা না নিলেই বুঝবেন আমরা যদি 6 না নিয়ে 6 বিয়োগ নাই করি তাহলে 6 বিয়োগ করলাম না যোগফল কত আছে যোগ করে দেব 6 বাট পারফেক্ট সংজ্ঞা এটা যদি আপনি বলেন যে পারফেক্ট সংজ্ঞা কি এটা এখন আপনি একটু 28 দিয়ে আমাকে প্রুফ করে দেখেন তো 28 এখানে ক্যামেরা নেই না পরীক্ষা হলে কিভাবে গান আচ্ছা দেন 28 আমাকে প্রমাণ করে দেন 28 কে বলছি আমি 28 উপরে 28 আপনি 28 কে প্রমাণ করেন পরে আমি আপনাদের ওই যে সূত্রটা নিয়ে ব্যাখ্যা কিন্তু কেন এটা কি চিহ্ন স্যার ও ওয়াও তাই এখন যদি
ওই সূত্র অনুযায়ী মিলে দিচ্ছেন +28 -20 মানে ওইটা জেনুইন না, আমি এটা শর্টকাট বলবো। স্যার মেমরা কি অবস্থা নিচে 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 আপনার স্ট্রাগলিং করেন করেন ম্যাম আপনার তাই আগে ই করেন বাক্স ইগুলা বের করেন। স্যাররা কি অবস্থা মানে চুলটা দিব নিতেছে না সূত্র পরে সূত্র আমি শিখাই নাই সূত্র পরে এত অ্যাডভান্স কেন আপনার নরমালি এখানে মিলাই দেখেন না ওইরকম সূত্র দিয়ে না সূত্র ছাড়া সূত্র তো দেখাই নাই আপনাদের সূত্র আছে একটা পরে বলবো নিচে 1 2 4 7 4 7 তারপর দেখুন এগুলো 28 দিয়ে যোগ করে আবার 28 দিয়ে বিয়োগ করে দেবেন। আরে দাঁড়ান না করুক আগে স্যার কত তাতে ওরা শেষ করলে আমি বুঝাচ্ছি আচ্ছা এখন আমি বলি সূত্র বের করতে ডুপ্লিকেট তো বের করতে পারছেন আরে আপনি না আপনি ব্যাক দেন পারছেন 47 পরে যোগ করলে দেখবেন 28 আসে সরি 42 আছে তারপর 42 থেকে 28 বিয়োগ করলে আচ্ছা এখন দেখেন খেয়াল করেন এখানে একটা সূত্র দিয়েছেন যে সূত্রের মাধ্যমে আপনি বের করতে পারবেন যে পারফেক্ট নাম্বারগুলো যেমন আপনাকে আমি যদি বলি প্রথম 5টা পারফেক্ট নাম্বার আমাকে বের করে দেন কি বললাম আমি প্রথম 5টা পারফেক্ট নাম্বার আমাকে বের করে দেন 42 দিয়ে 28 বিয়োগ করলে তো 52 আচ্ছা পরে দেখতেছি 52 আসলে ওকে দেখেন শুনেন আমি দেখতেছি একটু শেষ করি এটা আরে দাঁড়ান দেখেন যখন এখানে একটা সূত্র দেওয়া আছে a ইকুয়াল টু কি দেওয়া 2 p মাইনাস 1 কত থেকে আসবে ও আচ্ছা আচ্ছা 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার p মাইনাস 1 আর ব্র্যাকেটের মধ্যে কি যাবে বলেন 2 টু দি পাওয়ার p মাইনাস 1 এইটা এখানে এই পার্টটাকে কি বলতেছেন এই পার্টটাকে কি বলতেছে আমি বলি এটা আপনার বোঝার দরকার নাই আপনি জাস্ট আমার সাথে চিন্তা করেন এটা হলো কি p দ্বারা বোঝাচ্ছে প্রাইম নাম্বার আপনাকে আমি যখনই বলবো যে প্রথম 5টা আপনি বের করে দেখান প্রথম 5টা আপনি কি বের করবেন পারফেক্ট নাম্বার বের করে দেখাবেন আপনি 1 2 3 গুনবেন না এখানে কি গুনবেন 2 3 5 মানে প্রথম 5টা প্রাইম নাম্বারের উপর বেস করে আমরা কি করব পারফেক্ট নাম্বারগুলো বের করব ক্লিয়ার এই কারণে এখানে n ইউজ করেন এখানে কি ইউজ করছেন p ইউজ করছেন ক্লিয়ার বুঝতে পারছেন ক্লিয়ার না কি কি বুঝেন কি বলবেন 2 3 5 এর কোনটা থেকে নিব ওগুলো পারফেক্ট আমি আপনাকে বলছি প্রথম 5টা তাহলে প্রথম 5টা প্রাইম নাম্বার কি
সোডিয়াম উঠে মাথায় শুনেন এখন কি করবেন এই ফার্স্ট পার্টে আপনি এই পার্ট এখন ইম্পর্টেন্ট দেখেন খেয়াল করেন ভালো মতো খেয়াল করেন এই পি এর জায়গায় এখন সূত্রের মানটা বসান তো সূত্রের মানটা বসান হ্যাঁ হ্যাঁ পি এর জায়গায় সূত্রের মানটা বসান তারপর এখানে বসান এখানে দেখেন অ্যানসার কত আসে পি কত আসবে পি প্রথম সংখ্যাটা কি পি কত 2 এখন এই সূত্রের মান বসান 6 আসবে স্যার বসান আমার দিকে তাকায় না বসান সিক্স 3 এর জন্য দেখেন কত আসে এখন কি বুঝতেছেন যখন আপনাকে বলবে ফার্স্ট পাঁচটা পারফেক্ট নাম্বার বের করবেন আপনি 1 2 3 না আপনি কি করবেন প্রাইম নাম্বারের প্রথম পাঁচটার উপর বেস করে বের করবেন আর এখানে যে এটা দেখতেছেন না এই পার্টটা এই যে 2p - 1 মানে উপরে মাইনাস না 2p - 1 এটাকে বলে মার্সেইন প্রাইম কি বলে মার্সেইন প্রাইম এখন আপনাকে যদি আমি আপনাকে বলি যে দ্বিতীয় মার্সেইন প্রাইমটার ভ্যালু কত তখন আপনি এভাবে বসায় মার্সেইন প্রাইমটা বের করবেন হ্যাঁ 11 7 এর পর নেই নেই না স্যার ভুল হয়ে যাবে ভুল হয়েছে শেষ হ্যাঁ ভুল হয়েছে শেষ ওকে পারফেক্ট নাম্বার বুঝছেন স্যার তার মানে আমার কোশ্চেনে যদি শুধু প্রথম পাঁচটা না থাকে অন্য যে কোনো পাঁচটা নাম্বার দিয়ে যদি বলে যে চেক করো তাহলে শুধু ওই ডিজিটটা ওখানে বসাই দিই হ্যাঁ প্রাইম নাম্বারের উপর ডিপেন্ড করবে বারবার বলছি ন্যাচারাল নাম্বার দিয়ে হবে না যদি বলেন ন্যাচারাল নাম্বার অনুসারে ন্যাচারাল নাম্বার অনুযায়ী নাম্বার থিওরিটা ডিপেন্ড করে আছে প্রাইম নাম্বারের উপর নাম্বার থিওরিটা ডিপেন্ড সূত্রটা কি দিয়ে বানাইছে প্রাইম নাম্বার ওকে জাস্ট ইন্টার রিলেশন কোরিলেশন করা ট্রাই করছি যেমন আপনারা ইমেলের সাথে গ্রামারলি অ্যাড করে দেন না অটোমেটিক কারেকশন দেয় ঠিক একই ভাবে এটা প্রাইম নাম্বারের সাথে পারফেক্ট নাম্বার একটা কোরিলেশন তৈরি করা ট্রাই করছি ওকে হ্যাঁ বলুন 2p - 1 মানে দ্বিতীয় পার্টটা মার্সেল প্রাইম যদি আমি এমসিকিউ বলতে যে প্রাইম নাম্বার যদি 5 হয় তাহলে মার্সেল প্রাইম কত তাহলে কি 2 টু দি পাওয়ার p - 1 ওকে আচ্ছা এই যে এখানে আপনাদের প্রথম বলতেছে কি যে আপনারা 1 থেকে 500 এর মধ্যে এই যে আপনি যেটা বলছেন যে 1 থেকে 500 এর মধ্যে প্রাইম নাম্বার সরি পারফেক্ট নাম্বার বের করতে পারবেন না ইজি না 1 থেকে 500 বলছে প্রথম 500টা বলে না যে প্রথম 500টা প্রাইম পারফেক্ট নাম্বার বের করা বলে 1 থেকে 500 বলছে এখানে কিন্তু মাথায় হাত দেওয়া যাবে না প্রথম 500টা বলে না আমি আবারও বলতেছি প্রথম 500 পারফেক্ট নাম্বার বের করতে গেলে তো আপনাদের মানে 3-4 দিনের এখানে তাবু দিয়ে রাখতে হবে কি করতে হবে বলেও দেয় না যে 1 থেকে 500 এর ভিতরে কয়টা বের করব যে ফাইন্ড অল দা পারফেক্ট নাম্বার ফ্রম 1 টু 500 যে কয়টা আছে তিনটা আছে মাত্র অনেকগুলো আছে আপনারা ট্রাই করতে থাকবেন n এর মান 2 ধরবেন n এর মান 3 ধরবেন n এর মান 5 ধরবেন n এর মান 7 ধরবেন আলটিমেটলি যখন দেখবেন 7 ধরার পর দেখবেন যে 500 এর বেশি আসবে তখন অ্যানসার হবে এই তিনটা বুঝতে পারছেন ক্লিয়ার হ্যাঁ ওকে কিছু বলছিলেন বললাম কি 500 বেশি ওটা কি দেখাই দাও একটা আপনি তো মানে দেখালে বেটার না দেখালে সমস্যা বাট দেখালে বেটার ছোটবেলা আপনি করতেন না যে যেহেতু এইটার চেয়ে এটা বড় হচ্ছে শুদ্ধি পরীক্ষার টাইম হ্যাঁ ওইরকম তাহলে এটাই হবে হ্যাঁ এখন দেখেন এখানে বলতেছে কি চেক whether the following numbers are perfect or not যেটা আপনি বলছিলেন একটু আগে যে স্যার বলছিলেন না যে নরমালি চেক করতে বলা যায় না কি উনিও বলছিল যে কিভাবে বের করবেন এগুলার ফ্যাক্টোরিয়াল বের করবেন ওকে ফ্যাক্টোরিয়াল কি বলবেন এটা ডিভিশন বের করবেন ডিভিশন বের করার পর আপনি যোগ করবেন যোগ করার পর যদি সমান আসে তাহলে কি পারফেক্ট সমান না আসলে পারফেক্ট না আপনারা একটু কাইন্ডলি এখন চেক করবেন হলো 282 এখনই আজকে কত কিছু পড়ায় ফেললাম আরে 282 চেক করেন আকাশের দিকে তাকিয়ে
আর আমরা 282 চেক করবেন পারফেক্ট কিনা। 283 ভাগ যায় ক্যালকুলেটর লাগিয়ে আপনি ডিভিজন বের করবেন, একটা একটা করে করেন, ওই যে 1 * 2 ওরকম করে বের করতে থাকেন। ওই যে কেউ যদি ভুলে যান, এই যে একটু ছোটবেলার নিয়মে ফিরে যান, এই যে এরকম করতেন না, সামথিং ইনটু সামথিং, সামথিং ইনটু সামথিং, এরকম করেন না। আমি রেখে দিতে পারি, আপনারা কিন্ডারগার্টেনে ভর্তি করেন। ম্যাম একটু পজ করে দেন, জাস্ট পজ করে দেন। শুনেন, এখন যদি যোগফল ওই সংখ্যার থেকে ছোট আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডেফিসিয়েন্ট। কি বলবো? তার মানে কি, যদি ধরেন 8 কি চিন্তা করেন, 8 কি আসে 1 2 4, আর 8 তো ধরবো না, 8 বাদ দিয়া, তাহলে 1 2 4 যোগ করলে কত আসে? 7। 8 এর চেয়ে কি বড় না ছোট? ছোট। তাহলে এটাকে কি বলবো আমরা? ডেফিসিয়েন্ট। ক্লিয়ার? ওকে। আর যদি বড় আসে, সেটাকে আমরা বলবো কি? অ্যাবাউন্ডেড। তার মানে আপনাদের যে 294 আসছে, তার মানে ওটা কি? অ্যাবাউন্ডেড। ক্লিয়ার? বুঝতে পারছেন? নাম্বার থিওরিরও শর্টকাট বের করবেন, এটাই শর্টকাট। আপনি মানুষ। ওকে, লুকাস নাম্বার নামের একটা জিনিস আছে, যেটা আপনাদের আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখা হবে। লুকাস নাম্বারটা পরে দেখাবেন। ওকে, একদম শেষ করে দেবেন।